আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সবার প্রিয় আড্ডা। আমি জানি সবাই খুব অধীর আগ্রহে বসে থাকেন কখন ৬টা বাজবে এবং কখন আড্ডা দেব। সো আড্ডা দেওয়ার জন্য কি করতে হয়? আড্ডা দেওয়ার জন্য জুমে চলে আসতে হয়। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমাদের আজকের টপিকটা কিন্তু খুব ইন্সপায়ারিং। আমাদের টপিকটা অবশ্যই জানিয়ে দেব, তার আগে জানিয়ে দিয়ে আমাদের সাথে কোন দুজন বন্ধু আজকে আড্ডা দিতে এসছেন। আমাদের সাথে আছেন মাসুমা শারমিন সুমি, শিক্ষক ও উপস্থাপক। কেমন আছেন আপনি? জি, আমি অনেক ভালো আছি। নাদিয়া আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আর আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। আর সাথেই আছেন আয়েশা জাহান, ব্র্যান্ড প্রমোটার। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো। এখানে আসতে পেরে কেমন লাগছে? এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমি এখানে আসব, এখন আসতে পেরেছি, আমার খুব ভালো লাগতেছে। বাহ, চমৎকার। তাহলে আড্ডাটা আজকে জমে যাবে। আমি আমাদের বন্ধুদের জানিয়ে দিই আজকের আড্ডার টপিক কি। শুরুতেই বলেছিলাম টপিকটা খুব ইন্সপায়ারিং। টপিকটা হলো শেষ বলে কিছু নেই। আমরা মাঝে মধ্যে বলি না যে শেষ থেকে অ্যাকচুয়ালি শুরু। অনেকে আছে অনেক কিছু করার পরে যখন মাঝখানে একটা গ্যাপ পড়ে যায় তখন মনে করে যে আয় হায়, আমার তো আসলেই শেষ, সব কিছুই শেষ, এখন শুধু আমাকে চলতে হবে, চলার জন্য বাঁচার জন্যই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। মানে ভেতর থেকে কি একটা নেগেটিভিটি কাজ করা শুরু করে। আসলে আমি বলবো শেষ বলে কিছু নেই, আমরা একদম শূন্য থেকেও আবার শুরু করতে পারি। সো আজকের টপিকটা নিয়ে আড্ডা তো চরম জমে যাবে, কারণ আমার নিজেরও টপিকটা খুব পছন্দের। সো আপনারা যারা আমাদের সাথে এই টপিক নিয়ে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আগে আপুর কাছে চলে যাই। আপনি হচ্ছেন শিক্ষক ও উপস্থাপক। সো আপনার প্রফেশনটা নিয়ে আগে একটু জানতে চাই। প্রথমে কি শিক্ষকতা দিয়ে শুরু নাকি উপস্থাপনা দিয়ে শুরু? আসলে প্রথম ক্যারিয়ার যদি বলি সেটা হচ্ছে আমি রেডিও টুডেতে আসলে আমার জার্নিটা শুরু হয়। আচ্ছা আচ্ছা। সো প্রথমে আসলে একজন রেডিও উপস্থাপিকা হিসেবে আরজে হিসেবে আমার জার্নিটা। এরপরে হচ্ছে আমি এটা আমার স্টুডেন্ট লাইফেই শুরু করেছিলাম যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। এরপর যখন আমার গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স কমপ্লিট হলো তারপর আমি আসলে আমার শিক্ষকতা পেশায় গিয়েছি এবং আমি চেষ্টা করেছি এই দুটো পেশাকে নিয়ে আসলে আমার পুরো লাইফটাকেই কাটাতে, কারণ দুটোই আমার খুব ভালো লাগে। আমার স্টুডেন্টরা যেরকম আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সেই সাথে সাথে আমি যখন উপস্থাপনা করি, যেরকম এই যে আপনি যখন উপস্থাপনা করেন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, এটা হচ্ছে এক ধরনের একটা নতুন নোবেল পড়ার মতো। মনে হয় যে নতুন একটা গল্প পড়লাম, নতুন একটা উপন্যাস পড়লাম, এরকম একটা মানুষকে জানা। আর এই লেডিস ক্লাবে আসলে আমার খুব ইচ্ছা ছিল যে একদিন আপনার সাথে আড্ডা হবে। হ্যাঁ, কারণ এর আগে আমি আরেকবার এসেছিলাম, তখন আরেকটা আপুর সাথেও এরকম আড্ডা হয়েছিল। আর খুব ইচ্ছা ছিল, যেহেতু আজকে এই জন্য আমার খুবই ভালো লাগছে এবং আমার সাথে যাকে আমি পেয়েছি ব্র্যান্ড প্রমোটার হিসেবে, মনে হচ্ছে আজকে আমাদের আড্ডাটা জমে যাবে। একদম একদম। ওই যে বললাম না, আমাদের টপিকটা আসলে অনেক বেশি ইন্সপায়ারিং। সো এই টপিকে আমি জানি শিওর আপনাদেরও অনেক গল্প আছে আমার সাথে শেয়ার করার মতো, তাই না? আমি চলে যাই আপুর কাছে। ব্র্যান্ড প্রমোটার এখন কয়েক বছর ধরে অ্যাকচুয়ালি এই যে এই ডেজিগনেশন, হ্যাঁ, এই প্রফেশনটা খুব চলছে। হ্যাঁ, সো আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, প্রথম আমরা তো কাউকে না কাউকে দেখে অবশ্যই ইন্সপায়ার্ড হই। আমি অ্যাজ এ মানে প্রেজেন্টার যখন কাজ করছি বা অ্যাজ অ্যান অ্যাক্টর যখন কাজ করি, তখন কাউকে না কাউকে দেখেই তো আমি মানে খুব ইন্সপায়ার্ড হয়ে আসছি। সো আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম কেউ না কেউ আছে, দেশে হোক দেশের বাইরে হোক, একটু জানতে চাই কে সে। আচ্ছা, আমি প্রথমে বলি যে আমার ব্র্যান্ড প্রমোটরটা শুরু হয়, আমি তো যেহেতু নারায়ণগঞ্জের একটা মেয়ে, তো আমাদের নারায়ণগঞ্জে দু একজন ব্র্যান্ড প্রমোটার আছে। বেশিরভাগ যে ফেমাস সে হচ্ছে আরমিন আপু। আরমিন আপুকে দেখেই কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি। মানে আপু, আমি ভাবতাম যে আপু যদি পারে আমি কেন পারবো না। অবশ্যই আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে আমি পারবো। তো আপুর থেকে দেখার পর আমার এটা মানে এই জার্নির মধ্যে আসা, বিগত 6 মাস ধরে আমি এটার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা। মানে আমি নিউ, কিন্তু নিউ হিসেবে আমি যতগুলা কাজ পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে প্রায় অনেকগুলা পেজের সাথে আমি কাজ করেছি। কাজ করে পেরে মানে তাদের সাথে যে কাজ করেছি তারা আমার সাথে একটা ভরসা নিয়ে কাজ করেছে যে না পারবে, আর আমি তাদেরকে সেটা দিতে পেরেছি এবং রিপিট তারা আমার থেকে কাজ করিয়ে নিচ্ছে। এখন আমার অনেকগুলা কাজ জমে আছে, মানে কাজ করতে করতে আমি পুরা হয়ে গেছি। হ্যাঁ, একদিনে তো কয়েকটা ব্র্যান্ড প্রমোট করতে হয়। সো এখানে অনেক সময় দেখা যায়, মানে আমরা আসলে সবাই জানি, সবাই দেখেছি, এই যে আপনার যেমন 6 মাস হলো অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, হ্যাঁ,
আস্তে আস্তে আপনি একটা সময় দেখা যাবে কয়েক বছর পর বা 1 বছরের মধ্যে আপনি খুব ভালো একটা অবস্থানে পৌঁছে যেতে পারেন। কিন্তু আমার দেখা মতে এমন অনেকেই আছে একটা ভালো অবস্থানে পৌঁছে যাওয়ার পর আসলে তাদেরকে পৌঁছাই কিন্তু আমরা যারা দেখছি তারাই, তাই না? দর্শক কিন্তু আমরা অবশ্যই। এই যে আমার আড্ডাটা কেউ না কেউ দেখছে, অনেকেই দেখছে, সো দর্শক তারাই কিন্তু আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দেয়। সো আপনার ক্ষেত্রে এরকম কি কখনো হবে নাকি অন্যদের মতো একটা জায়গায় পৌঁছানোর পরে তখন খুব করে একেবারে প্রাইস বাড়িয়ে দেয়, মানে রেমুনারেশন অনেক বাড়িয়ে দেয়? হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড রেমুনারেশনের ব্যাপার তো থাকে, কিন্তু হঠাৎ করে এক লাফে বাড়িয়ে দেয় এবং দেখা যায় যারা ড্রেস পাঠিয়েছে, অনেকে হয়তো পাঠিয়েছে হ্যাঁ আজকে করব, কালকে করব, পরশু করব বলে বলে ওগুলা অনেক ডিলে করে 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 দেখা যায় যে বেশি টাকা দিচ্ছে তারটাই করছে। আপনারাও খুব ভালো করে জানেন এরকম অনেকের নাম আছে, বলছি না, অনেকে প্রায় দেখি আমরা, মানে ফেসবুকে ঢুকলে এরকম অনেক দেখি। আমাদের এই সেক্টরটার মধ্যে অনেক থাকে এরকম, কিন্তু আমার মনে হয় না আমি এরকম কখনো করব। আমি চেষ্টা করি মানে যারা নিউ বিজনেস ওনার তাদেরকে সবসময় আমি একটা কোয়ালিটির মধ্যে রাখার চেষ্টা করি, যে না এরকম প্রাইসে ওনাদেরকে আমি করে দিতে পারবো। বা আমাকে যখন আমি একটা মানে এরকম মানুষ যে আমার যখন একটা কাজ আসবে আমি সেটা কতক্ষণে করব, মানে আমি এটা তাড়াতাড়ি শেষ করে ডেলিভার করব কতক্ষণে, মানে ওইটা নিয়েই থাকি। কিন্তু ভবিষ্যতে কখনো এরকম হবে না যে আমাকে দিছে বা এই এপিসোডটা কিন্তু প্রমাণ। হ্যাঁ, এই এপিসোডটা প্রমাণ থাকবে, অবশ্যই প্রমাণ থাকবে, কারণ আমি কখনো আমি নিজের কাজের প্রতি অনেকটা পাঞ্চুয়াল। মানে আমাকে কোনো কাজ দিলে আমি সেটা কতক্ষণে শেষ করব আর কতটা কমের মধ্যে আমি করতে পারি, একটা ক্লায়েন্টে আমার থেকে করিয়ে নিতে পারবে, স্যাটিসফাইড থাকবে, সেটার মধ্যে আমি থাকি সব সময়। এই চিন্তা নিয়ে আমি কাজগুলো করি। আরেকটা বিষয় হচ্ছে আপনি কি কাজের বিষয়ে চুজি কিনা? এখন তো অনেক ধরনের প্রোডাক্ট আছে, তাই না? অনেক রকমের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে স্লিমিং টি আছে, এটা খাইলে আপনি এই হবেন, ওটা খেলে এই হবেন, মানে কত কিছু আছে। এগুলো আমি প্রমোট করি না। জুস খেলে রং ফর্সা হয়ে যাবে, মানে অনেক কিছু আছে, এরকম অনেক কিছু। আবার বডি হোয়াইটেনিং, বডি হোয়াইটেনিং মানে একেবারে আপনি গায়ে লাগলে ধবধবে ফর্সা হয়ে যাবে, এরকম লাইটের যে আলোটা পড়ছে ওটাতেও আপনাকে একেবারে আপনি মানে ব্লার হয়ে যাবে, এরকম একটা আর কি ব্যাপার, ফ্ল্যাশ হয়ে যাবে সবকিছু। আমি কখনো মানে স্লিমিং টি বা মোটা হওয়ার ওষুধ এরকম কিছু প্রমোট করতে চাই না, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য খুবই মানে ক্ষতিকর। আর বডি হোয়াইটেনিং প্রোডাক্ট তো আরো আগে না, যেগুলোর জন্য মানুষের ক্ষতি হবে সেগুলো কেন প্রমোট করতে যাব? সেটা প্রমোট না করাই আমার ক্ষেত্রে ভালো। খুবই ভালো লাগলো এগুলো জেনে। আর অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার কাজ করার আগে কি আপনি কোনো জব বা অন্য কিছু করতেন কিনা? না না না, আমি কোনো জব করতাম না। আমি ম্যারিড, আমার একটা বেবি আছে, মানে এই যে 1 বছর হলো 2-3 দিন আগে। এই নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি আর এই কাজ নিয়েই থাকি। মানে 6 মাস আগে কি আপনি ভেবেছিলেন আপনি আবার মানে কাজ শুরু করবেন, একটা কাজ শুরু করবেন? আমি ভেবেছি যে না, আমার প্রথমে আমার স্টাডি ছিল, স্টাডি অফ করে দিয়েছি, কারণ সংসার জীবন আর স্টাডি জীবনটা আমি গুছাই নিতে পারছিলাম না একসাথে। তারপর যখন বেবি হলো তখন আমার ও হওয়ার পর একটা নতুনই হলো যে না, কিছু একটা করি। আমার কিছু একটা করলে শুধু বেবি নিয়ে পড়ে থাকলে তো হবে না, বা এই নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমি যেহেতু একটা ভালো ওয়েল এডুকেটেড একটা মেয়ে, তাহলে আমার কিছু একটা করা দরকার। তখনই আমি এটা চিন্তা করছি। তারপরে এটার মধ্যে আসছি। প্রথমে তো আমি একটু কনফিউজ ছিলাম, সবাই তো একটু কনফিউজ থাকে, তখন কনফিউজ ছিলাম। করতে 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 এখন আলহামদুলিল্লাহ আমার সাহসটাও একটু বেড়েছে, আর আমি এখন আলহামদুলিল্লাহ ভালো কাজ করতে পারছি। বাহ, এই যে উনার টপিকটা কিন্তু মিলে গেল না, মানে উনার গল্পটা মিলে গেল আমাদের আজকের টপিকের সাথে। এই যে শেষ বলে কিছু নেই, আপনি ছেড়েই দিয়েছিলেন যে সংসার এবং সবকিছু গুলায় ফেলছি। একদম ঠিক। সো অ্যাকচুয়ালি আমি মনে করি মানে যে কোনো মানুষের, বিশেষ করে আমাদের নারীদের একটা আইডেন্টিটি নিজের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অ্যাকচুয়ালি লাগে, তাই না? আমরা আরো আড্ডা দিব একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আজকের আড্ডার টপিকটা এত বেশি সুন্দর যে আমাদের আড্ডাটা কিন্তু অলরেডি জমে গেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপু, আপনার কাছে আসি। আমি যে আয়েশা আপুর কথা শুনছিলাম, ওনার কথা কিন্তু আমাদের এই যে আজকের টপিকের সাথে অনেক
সবটুকু মিলে গেছে, তাই না? যে শেষ বলে আসলেই কিছু নাই। আমরা খুব ভাবি না যে আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন তো আমি না পারবো চাকরি করতে, না পারবো এইটা করতে, না পারবো ওটা করতে, আচ্ছা ঠিক আছে এইভাবেই থাকি। হ্যাঁ, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় 3-4 বছর পর যখন বাচ্চারা বড় হয়ে যায়, স্কুলে যায়, তখন কিন্তু বোঝা যায় যে আসলেই তো আমার নিজের বলে কোনো, আমার নিজের জন্য কোনো কাজ, হ্যাঁ, ওটা তো আমি করতে পারছি না, আমি কেন ছেড়ে দিলাম। বাধা নেই, তারপরেও নিজে হয়তোবা গুছিয়ে উঠতে পারছে না, কিন্তু আবার শুরু করছে, তাই না? সো এরকম কোনো কিছু আপনার লাইফে কি আছে কিনা? আমার লাইফে বলতে আসলে আমার 2টা বেবি, সো 2টা বেবির পুরো প্রেগনেন্সি জার্নিতেই আমি আসলে জব করেছি। বাট আমার সেকেন্ড বেবির হবার পরে যে ব্রেকটা, ওই ব্রেকে আমার মনে হয়েছে যে আসলে আমার একটু নিজের ডেভেলপমেন্ট দরকার। আমি যেহেতু টিচিং প্রফেশনে আছি, সো আমি আসলে একটা ওয়ার্কশপ করেছি, একটা ট্রেনিং সেশন নিয়েছি নিজের ডেভেলপমেন্টের জন্য। বাট হয় কি, আমাদের মেয়েদের লাইফে বা ছেলেদের লাইফে অনেক সময় হয় যে ক্যারিয়ারই বলেন বা পার্সোনাল লাইফেও অনেক সময় অনেক ধরনের বাধা আসে। তো ওই সকল বাধা যখন আসে তখন আসলে আমরা মনে করি যে লাইফ মনে ওখানেই শেষ। সো আজকের এই টপিকটা আসলে আমার সাথে একেবারেই মিলে যায়, কারণ আমারও 2020 সালে এরকম একটা সিচুয়েশন হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেটা আমার ক্যারিয়ার লাইফে। তো আমার ওই সময় মনে হয়েছিল যে শেষ, আমার ক্যারিয়ার বোধহয় শেষ, আমি হয়তো আর মানে কিছু করতে পারবো না, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। হ্যাঁ, সো ওরকম একটা সিচুয়েশন আমার তখন হয়ে গিয়েছিল। কিন্তু যেটা হয়েছে পরবর্তীতে আসলে ওই যে আমার যে বাধাটা এসেছিল, ওটাকেই আমি আসলে আমার লাইফের একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, যে আসলে আমাকে আবার নতুন করে দাঁড়াতে হবে, যে ওটাই আমার জীবনের শেষ না। সো আমি আবার শুরু করি। আমি যেহেতু 2টা প্রফেশনে আসলে কাজ করেছি আমার ফুল লাইফে, সো আমার মনে হলো যে আমি আরেকটু কাজ বাড়াবো। তারপর আমি আমার উপস্থাপনার কাজগুলো বাড়িয়ে দিলাম, সেই সাথে সাথে আমি আমার আরেকটা অর্গানাইজেশনে জয়েন করলাম, যেখানে আমি এখন আছি এবং খুব ভালো জায়গায় আছি। তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের লাইফে যে অনেক সময় চ্যালেঞ্জ আসে বা খারাপ সময় আসে, আসলে ওই খারাপ সময়গুলো আসে কারণ ভালো সময় ওয়েট করছে। এবং ওই সিচুয়েশনটা যদি আমরা একটুখানি ধৈর্য ধরে এইটা শুধু ভাবতে পারি যে না, এই যে খারাপ সময়টা, এটা আমার জীবনের শেষ না, শেষটার থেকেও আরো কিছু আছে, বা যেখানে শেষ ওখান থেকেও শুরু করা যায়। একদম সত্যি কথা। মানে এই ব্যাপারটা যে খারাপ সময় আসে কেন জানেন, আমি মনে করি খারাপ সময় বা দুঃখ এগুলো আসার রিজনটা হচ্ছে যখন সুখ আসবে, ভালো সময় আসবে, ওটার যে একটা সুন্দর একটা ব্যাপার, হ্যাঁ, সুন্দর একটা ফিলিংস, এই ফিলিংসটা কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। মানে সুখ যত, দুঃখ যত বেশি করে আপনার একদম এখানে ক্ষত করবে, সুখ কিন্তু ওই বেশি, হ্যাঁ, একদম ভরে দিবে, তাই না? সো এই ফিলিংসটার জন্যই মনে হয় আমাদের খারাপ সময় আসে, এটাই আমি মনে করি। দেখবেন আপনি যখন আবার নতুন করে শুরু করবেন, তখন কোত্থেকে যেন একটা শক্তি চলে আসে। নিশ্চয়ই আপনি এটা ফিল করেছেন, তাই না? এবং আরেকটা ব্যাপার আমি বলবো যে অনেক সময় এরকম ফিলিংস হয় আমাদের, যে আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, সবসময় আমাদের প্যারেন্টসরা কিন্তু আমাদেরকে সময় দিতে পারে না, বা অনেকের হয়তো বাবা মা বেঁচেও নেই, যে একটা বেবি হয়েছে, বা অনেক ধরনের পোস্টপার্টাম ডিপ্রেশন কাজ করে, যাই হোক। কিন্তু আমার মনে হয় একদম ব্রেক না নিয়ে কিছু করা উচিত, সেটা ঘরে বসে হোক, অনলাইনে হোক, বা বই পড়ে, ভালো চর্চা করে, মেডিটেশন করে, বা অনেক কিছু করেও নিজেকে ভালো কাজে আমার মনে হয় যে ব্যস্ত রাখা যায়, তখন মনে হয় না যে লাইফটা আসলে শেষ। একদম একদম সত্যি কথা। আপনার কাছে আবারও চলে আসি, আপনার বেবির বয়স কত বললেন? 1 বছর হলো, শেষ হলো। আচ্ছা, আমরা সবাই দেখা যায় মানে বাচ্চা হওয়ার পরে একটা মানে ডিপ্রেশনসে চলে যায়, তাই না? এটা আমার কাজ করেছিল। হ্যাঁ, ওটা ওই জন্যই আমি জানতে চাইবো, মানে ওর প্রথম 3 মাস ওইটা অনেক কাজ করেছিল। মানে আমি তখন ফেড আপ হয়ে গেছিলাম, যে মানে ঘুমানো যেত না, তো আসলে ঘুমানো যেত না। তারপরে আমার বেবি হচ্ছে ফুলি ব্রেস্ট ফিডিং। আচ্ছা, ও মানে ওকে আমি আলগা কিছু দিতাম না, ফুলি ব্রেস্ট ফিডিং, এর জন্য ও শুধু আমার কাছেই থাকতো। ওর দাদা বা দাদি, নানির কাছে একটু বেশি থাকে, বা দাদা দাদি কারো কাছে থাকতো না, যার জন্য আমি যদিও আমার শ্বশুর বাসায় থাকতাম, তখন ওকে রাখা আমার একদমই অসম্ভব হয়ে যেত। মানে আমি পাগল হয়ে যেতাম যে আমি কিভাবে করব, মানে 1 সপ্তাহের বেশি আমি আমার শ্বশুর বাসায় থাকতে পারি না। তারপরে আমি এই যে বাবার বাসায় যেতাম, তখন 6 মাস পর্যন্ত, আস্তে আস্তে যখন বেবিটা একটু বড় হয়েছে, বুঝতেছে, এখন আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে সরে আসছি। যেহেতু বেবিটা এখন বড় হয়েছে, আমার ওকে নিয়ে একা একটা মানে জার্নিটা
হয়ে গেছে একা রাখার মধ্যে। তারপরে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে বের হয়ে প্রমোশনের কাজটার মধ্যে যাই। তারপরে এখন আমি মানে ওই ডিপ্রেশন থেকে তো বেরও হয়ে গেছি। তারপরও আমি ভাবুকে রাখতে পারি, এখন একা রাখতে পারি। আবার আমি এখন চেষ্টা করি কি যে না, সবসময় তো আর আমি একা ওকে রাখতে পারবো না। এখন চেষ্টা করি যে দাদা দাদির সাথে একটু মিশুক বা ফুপুর সাথে একটু মিশুক, সবার সাথে মিশলে সবাই ওকে রাখতে পারবে। তখন আমি যৌথ ফ্যামিলি থাকলে তো আরো মানে দারুণ একটা ব্যাপার। কিন্তু আমার বেবিটা কারো কাছে থাকতে চায় না এখন এই যে এখন একটু বড় হয়েছে না, এখন আস্তে আস্তে আমি শিখাচ্ছি ওকে যে না, সবার সাথে একটু থাকতে হবে। সবার সাথে থাকার ফলেই তো আমি কোনো জায়গায় যেতে পারবো বা কিছু একটা করতে পারবো। এইটাই। বাহ, চমৎকার। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা যদি মানে যৌথ ফ্যামিলি পায়, ওটা কিন্তু মানে আমি কি বলবো অসাম একটা ব্যাপার। আর যদি একা থাকে, আপনি যেটা বলছিলেন আমার এরকম একটা ফ্রেন্ড, মানসিক বিকাশের জন্য খুব ভালো। আমার একটা ফ্রেন্ড আছে, ও চাঁদপুর থাকে, ওরও বেবির 1 বছর হয়ে গেছে, 1 বছর প্লাস। ও একা হাতে হ্যান্ডেল করে ওর বাচ্চাকে। দিন শেষে ও পাগল হয়ে যায়। এখন ও পাগল হয়ে যায়, বলে আমাকে খালি বলে আমি পাগল হয়ে যেতেছি। ওর বাচ্চা আবার অনেক মর্জি করে, এর জন্য ও পাগল হয়ে যায়। মানে একা যে ওর কাছ থেকে শুনলে আমার কাছে লাগে যে না, আমি অনেক শান্তিতে মানে অনেক শান্তিতে আছি। আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের লাইফে কিন্তু অনেক স্ট্রাগলিং, সবকিছু পার করেই যে এই যে আমরা হাসি মুখে কথা বলছি সবকিছু, বাট সারাদিনে সব সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে বা নিজেদের জব বা আপুর ব্র্যান্ড প্রমোশন সবকিছু মিলিয়েই কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জিং। তারপরেও যদি আমরা হাসতে পারি, সাজুগুজু করতে পারি, আড্ডা দিতে পারি, এটা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট। মন খারাপ হলে একটু সাজুগুজু করলে একটু আয়নার মধ্যে নিজেকে দেখলে যে না না না, এটা হচ্ছে এক ধরনের কাজের এনার্জি। এক্স্যাক্টলি, নিজেকে নিজে এটা বলে হচ্ছে নিজেকে নিজে একদম পজিটিভ এনার্জি দেওয়া। আপনার যদি এই যে আমরা সব সময় যখন খুব কষ্টে থাকি, আপনার মনে হলো না ওই সময়, যে সময় বাচ্চা কারো কাছে যায় না, শুধু আপনার কাছেই থাকে, মনে হলো না, মনে হয় এই দিন শেষ হবে না কখনো, এমনই চলতে থাকে। মাঝে মধ্যে তো আমি আমার হাজবেন্ডকে বলি, তুমি একটু সারাদিন পাইলে দেখো কিরকম লাগে। কারণ একটা মাই জানে একটা বাচ্চাকে সারাদিন রাখা কতটাই অনেক টাফ। সো ওই সময় যখন আপনার মনে হচ্ছিল আমার মনে হয় না আর কিছু হবে, এইভাবেই চলবে, এইভাবে থাকবে, কিন্তু দেখেন আপনি এখন কাজ করছেন, তাই না? আসলে ওই সময়গুলো শেষ হয়ে যায়। সো শেষ হওয়ার পরে যা শুরু হয় সেটাই হচ্ছে আসল ব্যাপার, তাই না আপু? যেমন আপনি যখন উপস্থাপনা করতে শুরু করেছেন, তাই না, ওই তারপরে তো একটা গ্যাপ মনে হয় দিয়েছেন। হ্যাঁ, কিছুটা গ্যাপ ছিল আমার উপস্থাপনায়, কারণ আমি যেহেতু আসলে আমার ফুল টাইম টিচার আমি, আর উপস্থাপনার কাজটা আমি করি পার্ট টাইম বলতে উইকে একটা শো আমার থাকছে। সো আমি আসলে যদি বলতে হয় ফুল টাইম টিচার, পার্ট টাইম উপস্থাপক, এরকম আর কি। কিন্তু আপনি টিচিং, আমার টিচিং আমি করছি ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, গুলশান ব্রাঞ্চে আছি। আর উপস্থাপনার কাজগুলো আসলে আমি বিভিন্ন চ্যানেলের সাথেই করছি, তবে এখন করছি বাংলাদেশ টেলিভিশনের সাথে। বাহ বাহ, চমৎকার। এই যে যখন গ্যাপটা দিয়েছেন, ওই সময় কি আপনার মনে হয়েছে আপনি আবার কি শুরু করতে পারবেন কিনা? মানে হয় কি, উপস্থাপক যারা মানে তারা যখন একবার কাজ করে ফেলে, বা রেডিওতে যারা একবার কাজ করে ফেলে ভয়েস আর্টিস্ট হিসেবে, ওদের মধ্যে না কাজ না করলে কি যেন একটা পিছন থেকে অস্থিরতা কাজ করে, যে কি যেন নাই। তখন মনে হয় কি একটা দিন আমি একটা শো করব, তখন কিন্তু আমি একটা কাজের এনার্জি পেয়ে যাব, তখন সবকিছু খুব পারফেক্টলি আমরা করতে থাকি। হ্যাঁ, আর এই কাজগুলো করলে বিশেষ করে যে আড্ডা, আর আমি যেহেতু আসলে এমন অর্গানাইজেশনগুলোতেই কাজ করেছি যেখানে আসলে আমার চারপাশে সব নারীরা, আমি বলি, সো ভালো লাগে আমার এই যে নারীদের সাথে আমি কাজ করি। আপনার মানে অনেক প্রোগ্রাম তো আরজে হিসেবে করেছি, অনেক প্রোগ্রাম করেছি। মানে কি ধরনের কাজ করেছেন একটু যদি বলেন? আমি আসলে ইনফোটেইনমেন্ট হিসেবে কাজ করেছি, সো এন্টারটেইনমেন্টেরও অনেককে নিয়ে কাজ করেছি, এবং বিভিন্ন ধরনের বাংলাদেশে যারা আসলে বিভিন্ন সেক্টরে কাজ করছে সেটা নিয়ে কাজ করেছি। এবং সবচাইতে বেশি কথা, মানে বড় কথা হচ্ছে, আমি এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করছি 2021 সাল থেকে। সো বাংলাদেশে যে সকল উদ্যোক্তারা আছে যারা জামদানি, মসলিন, চামড়াজাত পণ্য নিয়ে কাজ করছেন, তাদের সাথে আমি 2021 সাল থেকে কাজ করছি। সো এটা বলবো আমার জীবনে অনেক বড় পাওয়া। সো এই যে যখন আমি কাজ করতে যাই, অনেক স্টোরিগুলো যখন আমি নিয়ে আসি সবার সামনে, বা একটা সময় আমি খুব ফিচার লিখতাম, খুব সুন্দর তাদের স্টোরিগুলো,
একটা অনলাইন পোর্টালে। বাহ। তো মনে হতো এই যে স্টোরিগুলো আমি জানছি এবং তাদের যে স্ট্রাগলিং পিরিয়ডটা পার করে তাদের এই যে জীবন যেখানে এই শেষ ব্যাপারটাও inspire ঘুরে করে না? দাঁড়িয়ে, হ্যাঁ আমার মনে হয় এক একটা স্টোরি আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। তখন আমার মনে হয়েছে না, একটা নারী, আমি এরকমও হয়েছে যে একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে গয়না গ্রাম আছে সাভারে, সেখানে গিয়েও আমি কাজ করেছি এবং দেখেছি যে একটা মহিলা হয়তো সারা মাস কাজ করছে, দুপুরের পর 1-2 ঘন্টা সে হয়তো 2-3 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু আমাকে বলছে যে আপা জানেন এই 2-3 হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে অনেক, মনে হচ্ছে যে না আমরা একসাথে মহিলারা বসি একটু মুড়ি মাখা খাই, একসাথে কাজ করি, এটা আমাদেরকে অনেক ইন্সপায়ার্ড করে। সো এগুলো আসলে বলবো একটা বড় অর্জন। একদম। আরো শুনবো, একটা বিরতি নিয়ে আসি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডায় অনেক কিছু উঠে আসছে, অনেক কিছু শুনছি। আসলে আমাদের আড্ডাটা আরো বেশি ভালো লাগে যখন আপনারা আপনাদের টপিক নিয়ে, এই টপিক নিয়ে, যে কোনো টপিক নিয়ে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। সো আপনাদের গল্পগুলো শুনতে চাই, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছে আবার চলে যাই। আপনার তো আস্তে আস্তে ধরেন অনেকগুলো ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছেন, তাই না? সো আমি যেটা আসলে আগেই জানতে চেয়েছিলাম, আপনি উত্তর দিয়েছেন। সো এখানে অনেক সময় দেখা যায় করতে করতে একটা সময় কারো না কারোর সাথে কোনো না কোনো কিছু হলো, আপনার মতের সাথে মিললো না বা এরকম কিছু, তখন সে যদি আপনাকে বলে যে আপু আমার, তারপরেও মানে করে যান, হ্যাঁ করে আপনি করে তারপরে তার সাথে একটা সম্পর্ক রাখার চেষ্টা সে হয়তো করবে আর কি। সো ওই সময় আপনার ডিসিশনটা কি হবে যদি মতের মিল না থাকে? মতের মিল যদি না থাকে তখন আমি তার সাথে আর কি মানে কাজ করতে ইচ্ছুক হই না। কারণ দেখা যায় আমি ওনাকে বোঝানোর চেষ্টা করি, কয়েকবার বোঝানোর চেষ্টা করি, বোঝানোর পরেও যদি উনি না বুঝে তখন আমি তার সাথে কাজটা করতে রাজি না। কারণ আমার মতের সাথে যদি ওনার না মিল হয় সেক্ষেত্রে আমি কিন্তু কাজ করে স্যাটিসফাইড হব না বা কাজ করে প্রশান্তি পাবো না। এর জন্য আমি তার সাথে কোনো কাজ করতে চাই না বা করিও না। এরকম অনেক হয়েছে। আবার অনেকে আছে ব্র্যান্ড প্রমোটার থেকে মানে একেবারে বিজনেস পার্সনও হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছে নিজের আবার ব্র্যান্ড প্রমোট করে, মানে যখন আপনাকে মানুষ চিনবে আস্তে আস্তে তখন আপনার ফলোয়ার বাড়ছে, অনেকগুলোই হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ওটাকে আসলে অনেকে ক্যাশ করে, তখন সে নিজের ব্র্যান্ড আবার বের করে। এরকম কোনো প্ল্যান আছে কিনা? না, আমার এরকম কোনো প্ল্যান নেই। কারণ আমি আগে মানে যখন আমার বিয়ে হয়নি, স্টুডেন্ট ছিলাম, তখন আমি ছোটখাটো একটু বিজনেস করতাম, কিন্তু বিজনেস করতে অনেক ধৈর্য লাগে। সে ধৈর্য, সে প্যারা আমি নিতে চাই না। এই কারণে আমি যেটা নিয়ে আছি সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। এটার মধ্যে একটু প্যারা হলেও এই কাজটা একটু শান্তি। বিজনেসটা অনেক প্যারা নিতে হয়, অনেক করতে হয়, মানে এটা দেখো ওইটা দেখো, মানে এটা ওইটা করতে করতে মানে হয়ে যায়, অনেক প্যারা আছে। এই কারণে আমি ফিউচার বিজনেসে যেতেই চাই না। এবং যারা আসলে করে, যারা উদ্যোক্তা, তাদেরকে মানে আমার তরফ থেকে তাদের সবসময় স্যালুট। মানে এত কষ্ট, অনেক অনেক কষ্ট। এরকমও আমি দেখেছি যে করোনার সময় শুরু করেছে আর এখন এই সময়ে এসে হয়তো মাসে 5-6 লাখ টাকার উপরে ইনকাম হচ্ছে। হ্যাঁ, তার কিন্তু ওই যে কষ্টটা, ওই যে কষ্টটা, মানে গিয়ে কাপড়ের যে সোর্স আছে ওখানে গিয়ে কাপড় নিয়ে আসা, হয়তো বাস করে যেতে হচ্ছে, এত বড় বড় অনেকগুলা বস্তা নিয়ে নিয়ে আসতে হচ্ছে, এই যে এফোর্টটা। হ্যাঁ, মানে ওরা, আমি একজনকে চিনি, মানে যে অ্যাকচুয়ালি আমার চাচি শাশুড়ি হয়, সো উনার হচ্ছে এরকম শুরু করেছিল আর কি, কানিজ বুটিক্স। এভাবেই শুরু করেছিল যে নিজে কষ্ট করে গিয়ে, ওনার কিন্তু কোনো প্ল্যান ছিল না প্রথমে। হ্যাঁ, সো কোনো একটা ওই যে শেয়ার মার্কেটে ধসের পরে কোনো একটা ঝামেলা হয়েছে, অনেক টাকা চলে গেছে, ওই সময় সে কিন্তু শুরু করেছে আর কি, মানে শেষ বলে আসলে কিছু নেই, সে শুরু করে এখন তার মানে সে ফ্ল্যাট কিনেছে বা হোয়াট এভার। বাট আমার এই জন্য এই কথাটা বলছি, এখান থেকে কিন্তু অনেকে ইন্সপায়ার্ড হয়, তাই না? যে আচ্ছা উনি পারলে তো তাহলে আমিও পারবো, উনিও কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। সো আমরা যখন ভাবি যে আমার সব শেষ হয়ে গেল, আমার এত টাকা নষ্ট হয়ে গেল, এখানে লস হলো, ওখানে আমি তো আর লাইফে কিছুই করতে পারবো না, কিন্তু দেখবেন আস্তে আস্তে করে একটু যদি ধৈর্য ধরে আর পজিটিভ যদি চিন্তা করে যে না আমি
আসলে কিছু করতে পারবো, তখন আসলেই ভালো সুযোগ আসে। আপনি কি মনে করেন বলেন, যখন আমরা নেগেটিভ চিন্তা করি আমাদের সাথে কি তখন নেগেটিভ বেশি হয় নাকি কম হয়? এটা একটু আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে ভাবনার অনেক বড় একটা শক্তি, মানে যেটা আমি শিখেছি যে ভাবনার শক্তিটা এরকম, আপনি যা ভাববেন অটো সাজেশন যেটাই দিবেন সেটাই কিন্তু হবে। এখন আপনি যদি অটো সাজেশন দেন যে না এখন আমার খারাপ সময়, আমি উঠে দাঁড়াবই, এখন আপনার ওই খারাপ সময়টাকে আপনি আসলে লাইফের অ্যাচিভমেন্ট মনে করবেন নাকি আপনার একেবারে ডিজাস্টার মনে করবেন, ইটস আপ টু ইউ। কারণ অনেকেই আছে যে ওই খারাপ সময়টার পর আর উঠে দাঁড়াতে পারে না, কারণ পজিটিভিটির অভাব। এটা একদম সত্যি কথা। মানে আমরা যত ভালো ভাববো, মানে যত বেশি পজিটিভ ভাববো, চিন্তা করব, তত বেশি পজিটিভ হবে। কিন্তু আপনি দেখবেন অনেকে আছে, হয়তো আপনার আশেপাশেও থাকতে পারে, নিজে টক্সিক হয়ে টক্সিসিটি ছড়ায়। হ্যাঁ, এইরকম মানুষগুলোর ক্ষেত্রে ওরা আসলে হয়তো বুঝে উঠতে পারে না যে আমি একটু ভালো ভাবি, হ্যাঁ, এই জিনিসটা বুঝে উঠতে পারে না যে আমার সাথে এখানে খারাপ হলো, এখানেও খারাপ হলো, ওখানেও খারাপ হলো। আমি এমনও মানুষ দেখেছি খুব স্ট্রং পার্সোনালিটির মানুষ, মানে কয়েক মাস যাবত তার সাথে খারাপ হচ্ছে, সে একটা সময় গিয়ে কিন্তু আসলে ঠিক থাকা যায় না। এটা অনেক এফোর্টের দরকার, অনেক এফোর্ট। ওই সময় গিয়ে হয়তো ভালো কিছু হয়। সো যদি আপনার সামনে এরকম কাউকে দেখেন বা এই ধরনের কিছু ঘটছে, আপনার ফ্যামিলিতে ঘটছে, তখন অবশ্যই তাকে একটা কথা বলবেন যে ভালো ভালো চিন্তা করো, ভালো ভালো ভাবো, নিজেকে অটো সাজেশন দাও। করোনার সময় একটা কথা উঠে আসছিল যে মেন্টালি স্ট্রং থাকলে কিন্তু বেঁচে যাবেন। হ্যাঁ, তাই না? কারণ এই কথাটা কিন্তু এটার সাথে রিলেটেড। কারণ হচ্ছে আপনি ওই যে অটো সাজেশন, আপু যেটা বলছিলেন যে আপনি যত অটো সাজেশন দিবেন তত বেশি কাজ হবে। কথা কিন্তু সত্যি। মানে আমি আমার লাইফে দেখেছি, আপনি নিশ্চয়ই আপনার লাইফে দেখেছেন বলে বুঝতে পারছেন, তাই না? আপনাকে বলছি কারণ আপনি সবে কাজ শুরু করেছেন, তাই না? এইসব ব্যাপারগুলো আছে। আচ্ছা, আরেকটা মানে আমি একটু প্রসঙ্গ থেকে আরেকটু অন্যদিকে যাই, যেহেতু অনলাইনে আপনার কাজ হয়, এরকম অনলাইনে আমরা অনেক ইনফ্লুয়েন্সার, অনেক প্রমোটার, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার, মানে কি বলবো, অনেকজনকে এরকম দেখি যাদেরকে আসলে এখনকার জেনারেশন খুব ফলো করে। এখনকার জেনারেশন বলতে আমি বোঝাচ্ছি একদম মানে লো ক্লাস থেকে হাই ক্লাস পর্যন্ত সবাই হয়তো ফলো করছে কাউকে না কাউকে। এরকম কিছু কিছু মানুষ আছে যারা আসলে নিজে ভাইরাল হওয়ার জন্য যেই সে কথা বলে যাচ্ছে। আর এই যে ইয়েলো জার্নালিজম, হ্যাঁ, যেটা আমরা বলি, ওরা এদেরকে ভাইরাল করছে। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি যখন এরকম কিছু দেখেন, হ্যাঁ, যেমন আমি ওই দিন দেখলাম যে একজন বলছে যে পুরুষ মানুষ না, আসলে 22-23 বছরে কি পুরুষ হয়? ছেলেদের 22-23 বছর বয়সে বিয়ে করে ফেলা উচিত, এবং তার ওয়াইফকে এরকম হতে হবে সে যখন কাজ করে আসবে, মানে আমি এইভাবে কথা বলছি ইচ্ছে করে, সে এইভাবেই কথা বলে, তা মানে সে যখন কাজ করে আসবে তখন তাকে শরবত বানিয়ে খাওয়ানো, তার জন্য মজার মজার রান্না করা, সে যখন বাইরে যাবে তার কাপড় চোপড় গুছিয়ে একদম আয়রন করে রাখা। হ্যাঁ, একটা 22-23 বছরের ছেলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেকার থাকে নাকি তার পড়ালেখা শেষ হয়? আপনার কাছ থেকে একটু এই প্রশ্ন উত্তরটা জানতে চাই। সে আসলে কি থাকে, তার স্ট্যাটাসটা কি থাকে? কখনোই সে কর্মজীবী থাকে না। আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা এডুকেশনাল স্ট্রাকচার, যেহেতু আমি এডুকেশন নিয়েও কাজ করছি 14-15 বছর ধরে, সো 22-23 বছরের ছেলে হয়তো অনার্সে পড়ছে, হয়তো তার মাস্টার্সও কমপ্লিট হয়নি, 22-23 বছর বয়সে সে বিয়ে করবে কেন? ঠিক আছে, করতে পারে যদি তার ফ্যামিলিগতভাবে সে এস্টাবলিশ হয়, বাট কথা হচ্ছে যে এই যে জিনিসগুলোকে প্রমোট করা, যে তার জন্য সব রেডি করে দিতে হবে, তাহলে তো তাও ডিপেন্ডেন্ট করে দিচ্ছে। এক্স্যাক্টলি, দেখেন পয়েন্টটা দেখেন, একজন 22-23 বছরের ছেলের জন্য যদি মেয়ে খোঁজা হয় তাহলে কি তার বয়সী খোঁজা হবে? না, সেটা তো 15-16 বছর, সেটা তো আন্ডার এজ। তাহলে এখানে কি কি প্রমোট হচ্ছে? প্রমোট করছে যে বাল্যবিবাহ, হ্যাঁ, বাল্যবিবাহকে প্রমোট করছে, তারপরে প্রমোট করছে হচ্ছে একটা মেয়ে সে আসলেই শুধু ঘরের কাজই করবে।
হ্যাঁ তার ওই যে 15-16 বছর হলে তো তার আসলে পড়ালেখা করার মতো আর মানে ওর একদম মন মানসিকতাও থাকবে না, ও ঘরেরই কাজ করবে। এবং আরো একটা কথা বলেছে যে তোমার স্বামী যখন দেরি করে আসবে তখন তুমি তাকে জিজ্ঞেস করবা না কি হয়েছে, আমার ফোন কেন ধরনি, তাকে ফোন করে করে বারবার ডিস্টার্ব করবা না, সে হয়তো অন্য কাজে থাকতে পারে, এরকম অনেক কথা। হ্যাঁ, তাকে সুন্দর করে বসিয়ে শরবত বানিয়ে খাওয়াবে। আমার কথা হচ্ছে এই যে এই নারী, আমি এখন বলেই দিলাম নারী এত ভাইরাল হওয়ার জন্য না ভেবে এইসব কথাগুলা বলছে, আলটিমেটলি নারী হয়ে নারীর ক্ষতি করছে। হ্যাঁ এটা ঠিক, তাই না? নারী হয়ে নারীর ক্ষতি করছে। এবং এই ভাইরাল হওয়ার যুগে মানুষ ভাইরাল হওয়ার জন্য এত পাগল হয়ে যায়, ভাবে না ওনারা কি বলছে, ওদের ভাবার কোনো শক্তিই নাই। ওদের একটাই মাত্র কাজ যে আমি যে কোনো ভাবে ভাইরাল হব, আমার ভিউ পাইতে হবে, বা ফেস ভ্যালুটা একটা ক্রিয়েট করা, আমার যেটা মনে হয় যে একদম সেটার পরবর্তীতে দেখা যাবে সে হয়তো অনেক প্রমোশনাল কাজ করবে, যে এই যে আপু যে সুন্দরভাবে এসেছেন, একটা ফ্যামিলি মেইনটেইন করে, বাচ্চা মেইনটেইন করে, সেটা কত সুন্দরভাবে করা যায়। এবং আমি বলবো যে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছে সত্যি আমার খুব ভালো লাগে। অনেক মেয়েরা কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে, এটা কিন্তু টোটালি পজিটিভ। আপনি ওয়ার্ল্ডের দিকে তাকান, ইউরোপ আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু এই যে ইনফ্লুয়েন্সার এরাই কিন্তু খুব ভালো একটা পজিশনে এখন কাজ করছে। অনেকে আছে, যেমন আমাদের বাংলাদেশে অনেকেই আছে। আমাদের এখানেই এসেছিলেন একজন, ওই আপুটা কিন্তু ইউকেতে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে এবং খুব ভালো কাজ করছে। এই যে আমাদের এখানে যা চলছে এটা কিন্তু সমাজের জন্য অনেক ক্ষতিকর। এবং তাদেরকে ফলো করছে কারা? যারা আসলে মাইনর, হ্যাঁ, যাদের বয়স হয়তো 12, 13 বা 15, 16, এরাই কিন্তু ফলো করছে এবং চিন্তা করেন ফিউচারটা কোন দিকে যাচ্ছে। সো দিস ইজ রিয়েলি অ্যালার্মিং। এবং আমাদের সবার উচিত, আমি মনে করি আমাদের অ্যাকচুয়ালি সবার উচিত এই ধরনের ভাইরাল কিছু, আমরা অনেক সময় খুব হাস্যকর কিছু, মানে খুব বাজে কোনো কথা মানে নেওয়ার মতো না, এগুলো আমরা শেয়ার করি। হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের বাজে কোনো কিছু শেয়ার করে তার ভিউ বাড়াবেন না। যখন আপনারা এই কাজটা করবেন এবং যেসব আমাদের অনলাইন সাংবাদিক ভাইয়েরা আছেন তারা যখন এই কাজটা করছেন, আপনি একটু বুঝে করেন যে আপনি কাকে আসলে ভাইরাল করছেন এবং সমাজটা কোন দিকে যাচ্ছে। আপনারও কিছু দায়িত্ব আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমরা এগুলো শেয়ার করব না। সো এখন থেকে যারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দেখেন আপনাদের বাচ্চারা কি করছে, আপনাদের বাচ্চারা কি শেয়ার করছে কিনা। সো যদি এরকম হয় তাহলে তাড়াতাড়ি তাদেরকে বলে দিবেন যে এই ধরনের জিনিসগুলা যেগুলো কোনো ভাবনা থেকেই আসে না, এগুলো শেয়ার করা যাবে না। সো আমরা আজকে থেকে শুরু করি, হয়তো কেউ না কেউ করতেই থাকবে, তাই না, যে এই শেয়ার করাটা আমরা বন্ধ করলাম। আমাদের বন্ধুরা জয়েন করে ফেলেছেন আমাদেরকে। প্রথমে কিন্তু গানে চলে যায়, কোনো কথা হবে না, রুমি আপার কাছ থেকে একটা গান শুনে ফেলবো। হ্যাঁ, অনেক আড্ডা হয়েছে, আমি অনেক বড় বড় কথাও বলে ফেলেছি, সো গান শুনি একটু। রুমি আপা, গান। হ্যাঁ ঠিক আছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর, তো খুবই সুন্দর, তো একটা গান, হ্যাঁ একটা গান ঘুরঘুর করছে, মানে গাই। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনই ভাবতে। মনে পড়ে রুবিরায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। বাহ বাহ বাহ,
চমৎকার চমৎকার। আমরা একটা বিরতিতে যাব, কারণ এত সুন্দর গান শোনার পরে একটু করে এমন করে থাকতে হয়। তো বিরতি থেকে এসে সবার সাথে কথা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়, যদিও আড্ডার একদম শেষ পার্টে আছি, সো এই জন্য তাড়াতাড়ি আমি জুমে চলে যাই। রেবেকা আপু। শুভ সন্ধ্যা নাদিয়া আপু, কেমন আছো? শুভ সন্ধ্যা, খুব ভালো আছি। রেবেকা আপু, আমরা এতক্ষণ আসলে বলছিলাম শেষ বলে কিছু নেই, যেটা আমরা খুব মনে প্রাণে বিশ্বাস করি। আপনার কাছ থেকে একটু আপনার ভাবনাটা শুনতে চাই। আসলে নাদিয়া, আমাদের জীবনে তো শুরু আছে, শেষটা বলে আসলে কিছু নাই। মানুষের যে কখন শেষ হয়ে যাবে জীবন, এটাকে মানে অস্থায়ী একটা জীবন। এখানে শেষ বলে আসলে সত্যি কিছু নাই, আমি বিশ্বাস করি। কারণ শুরু আছে, শেষ নাই। আমি একটা কাজ শুরু করলাম, ওটা শেষ পর্যন্ত নিয়ে যাবো, এটা পরিশ্রম দিয়ে। আর জীবনের অধ্যায়কে ধরতে গেলে ধরা যাবে যে জীবনের অধ্যায়ের কোনো শেষ নাই। এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটাকে ভালোবাসো, এনজয় করো, ভালো থাকো সবাই মিলে। আরো একটা কথা বলি, তোমার দাগি দেখে আসলাম, তোমাকে খুব ভালো লাগছে, তোমার অভিনয় খুব ভালো লাগছে। এই জন্য বলবো যে যে যেমন করে পারো জীবনটাকে এনজয় করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট্ট ছোট্ট জীবনটা ভালো থাকো। থ্যাংক ইউ। নেলিয়াপা। হ্যাঁ নেলিয়াপা, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু বলেন, আপনার ভাবনাটাও একটু শুনতে চাই, আপনার কাছ থেকেও একটু ইন্সপিরেশনাল কথা শুনতে চাই। আসলে আমাদের জীবনটা শেষ হয় যখন, তখন আমাদের তখনই শেষ সবকিছু, এর আগে কোনো শেষ নেই। একটা শুরু তো আরেকটা শেষ, আবার একটা শেষ হলো তো আবার আরেকটা শুরু। তো শেষ তো হয় না, আমাদের জীবনটা একটু লেগেই আছে সবকিছু। সব শেষ কিছু নেই, সবকিছু শুরু, শেষ হয়ে আবার শুরু, শেষ বলতে কিছুই নেই। সেটাই সেটাই। ধন্যবাদ ধন্যবাদ আপা। নার্গিস আপা, নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। না মনে হয় না শুনতে পাচ্ছে। আচ্ছা হ্যাঁ আপু, স্কল করতে করতে অনেক কিছু এলোমেলো হয়ে গেছিল। এইরকম ভাবেই আমাদের জীবনটা, মানে যেখান থেকে শুরু করতে চাই দেখা যাচ্ছে মাঝখানে কলমিল হয়ে যায়, আবার হচ্ছে সেটাকে ঠিকঠাক করে আবার সেখানে প্রথম করতে হয়। তা শেষ 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 বলে কিছু নাই। শেষটা, কারণ আমরা যখন একটা কবিতা বা একটা গল্প লিখি, আমাদের কাছে এমন ভাবে আমরা লেখার চেষ্টা করি যে সেই সুরটা, যে রেশটা যেন থেমে যায়, কিন্তু থেমে যায় না, তার জন্য অনেকক্ষণ যেন সেই রেশটা, সেটার মাধুর্যতা তার মধ্যে আমরা ডিপলি থেকে যাই। এবং আমরা যখন লেখকরা তার লিখি এবং যারা পড়ে তারাও কিন্তু সেটার মধ্যে ডিপলি থেকে যায়। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসিনা আপা, হাসিনা আপা, আচ্ছা নেটওয়ার্ক, হাসিনা আপা নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে ইদানিং। মমি আপা, হ্যাঁ শুভ বিকেল আপু। শুভ বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বলছে অবশ্য বিকাল থেকেই বসেছিলাম, এই জন্যই বের হয়ে গেল। ও আচ্ছা, এটা ভালো ছিল। তুই নেটওয়ার্কের সমস্যা আপু, লাইনই পাচ্ছিলাম না। হ্যাঁ হাসিনা আপু, আসছি আপনার কাছে, আসছি মমি আপুর কাছে একটু শুনে নি। হ্যাঁ মমি আপু বলেন ছোট্ট করে, যে শেষ বলে কিছু নেই, বিশ্বাস করেন কিনা এই কথা? ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। আসলে জন্ম মৃত্যু মানে জীবনের সবকিছু। যখন জন্মগ্রহণ করব, শেষ মানে মৃত্যু। জীবন মৃত্যু অবধারিত, প্রত্যেকটা মানুষেরই হবে। শেষ বলতে এটাই বুঝি আপু। ধন্যবাদ আপু। ধন্যবাদ ধন্যবাদ। হাসিনা আপা, হাসিনা আপা বাসায় কোন ইন্টারনেটের লাইন নিয়েছে কে জানে, খালি ডিস্টার্ব করে। আচ্ছা মিষ্টি আপা, মিষ্টি আপার কাছে যাই। একটু আগে মিষ্টি আপা এমন ছিলেন, এখন এরকম। হ্যাঁ মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন বলেন বলেন, আজকের টপিকটা আপনি আপনার ভাবনাটা বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো টপিকটা আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে, যে জীবনের শেষ নেই, জীবনের রূপ রস গন্ধ
আমরা নানাভাবে নেই। আপু একটু আগে রেবেকা আপু বললেন যে যেভাবে এনজয় করি, ঠিক আছে আমরা এনজয় করব, এবং শেষ আসলে মৃত্যু দিয়ে আমাদের শেষ হয়। যেহেতু মৃত্যু দিয়ে শেষ হয়, তাই আমরা জীবনের যে রূপ রস গন্ধের কথা বললাম, এটি আমরা যেভাবে পারি নিব, কিন্তু আমরা পাশাপাশি চিন্তাও করব সেই শেষ সময়ের কথা। ধন্যবাদ আপু। বাহ বাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, হাসিনা আপুকে পাওয়া তো যাচ্ছে না, কি আর করা। হাসিনা আপু আসলে আপনি আমার আওয়াজ দিয়েন। আচ্ছা, আমাদের এই যে বন্ধুরা সবসময় আমাদের সাথে এইভাবেই আড্ডা দেয়, এইভাবে কানেক্ট হয়। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সবাই সবার সাথে আবার কানেক্টেড। হ্যাঁ, সো এখান থেকেই কিন্তু সবাই মানে কানেক্ট হয়েছে। হ্যাঁ, ওদেরও এই যে শুরু হলো, ফ্রেন্ডশিপের শুরু হলো এখান থেকেই। কিন্তু দেখেন, ওই যে শেষ বলে আসলেই কিছু নেই। আপুরা যেটা বলছেন, শেষ বলতে একেবারে ওই যে মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। সো তার আগে এক একটা অধ্যায় যায়, তাই না? মানে ওই যে ট্রেন জার্নির মতো। তো আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই, যেহেতু আমাদের এখানে আপনি প্রথমবার এসেছেন, এখানে এসে কেমন লাগলো, আর আজকের যে টপিক এটা নিয়ে আড্ডা দিতে কেমন লাগলো? এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আর আপনাদের দুজনের সাথে থেকে তো আরো ভালো লাগছে। আর টপিকটা আমার সাথে তো একদম মিলে গেছে, টপিকটাও আমার অনেক ভালো লাগছে। বাহ বাহ, চমৎকার। আপু, আমার আসলে টপিকটা জানার পর মনে হয়েছে টপিকটা তো আমারই টপিক। কারণ জীবনের এই সময় পর্যন্ত অনেকবারই মনে হয়েছে যে না, এটাই মনে হয় শেষ, তারপর আবার শুরু হয়েছে। তবে একটা কথা বলবো যে এই যে বললেন যে এই আপাদের একটা জার্নি এই লেডিস ক্লাব আড্ডা থেকেই, সো অনেক জায়গা থেকে আসলে আমরা এক জায়গায় হই, তারপর অনেক ধরনের ঘটনা ঘটে, কারোর সাথে সম্পর্ক থাকে, কারোর সাথে থাকে না। বাট এই যে ভালো সময়টা, এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই ভালো থাকবো একদম। এবং একজন নারী হয়ে কিন্তু আরেকজন নারীকে অনেক সাপোর্ট করা যায়। যেরকম আজকে আমি আপনাদের দুজনের সাথে আড্ডা দিয়ে কিন্তু অনেক ছোট ছোট টিপস নিয়েছি, যেগুলো কিন্তু আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করব। গুড সাইডগুলো, যেরকম আপনার এত মজা করে এই যে আপনি উপস্থাপনা করেন, এত মানে খুব সহজভাবে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। এবং ওই যে আপনি বলেছিলেন না, উপস্থাপনার বিষয়টা হচ্ছে এক এক সময় এক এক মানুষের সাথে পরিচয়, এটা অ্যাকচুয়ালি বইয়ের মতো, নতুন বই পড়ার মতো। এই জন্য আমার খুব ভালো লাগে, এবং আপুদের সাথে আসলে কানেকশনটাও ওরকম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু রুমি আপার শুধু কি গান শুনবো? রুমি আপাও এরকম অনেক কথা বলতে পারে, সো রুমি আপার কাছ থেকে একটু শুনে আসি। ইশটাও সুরে সুরে ছিল। আমি শোনো যেটা মনে করি, সেটা হচ্ছে যে সবকিছুই শেখার জন্য আমি আমার আঙ্গিকে আসলে বলছি যে বয়স মানে শেষ বলে কিছু নাই, আমি যে কোনো খান থেকেই শুরু করতে পারি। একদম, এটাই আমার মনে হয়। তুমি যা কিছু করতে চাও তুমি শুরু করতে পারো, শেষ বলে কিছু নাই যে না আমার বয়স হয়েছে, আমার এটা হয়নি ওটা হয়নি। কোনো বয়স না, বয়স জাস্ট এ নাম্বার। একদম না। অনেক অনেক থ্যাংক ইউ আপু, অনেক অনেক থ্যাংক ইউ। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা বলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।